রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে কি করতে হয়, কোন কোন সেক্টর গুলাকে স্বাভাবিক রাখতে হয়, সচল রাখতে হয়, কোন কোন সেক্টর গুলাতে দুর্নীতি যাতে গ্রাস করতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হয়, কোন কোন সেক্টর গুলা নিরপেক্ষ রাখতে হয়, কোন কোন সেক্টর গুলাকে সব সময় গতিশীল রাখতে হয়, এই ধরনের কোন প্রকার জ্ঞান জনাব তারেক রহমানের মধ্যে আছে? এমনকি জনাব তারেক রহমানের যে মন্ত্রিসভার যে মন্ত্রীরা, এদের মধ্যে কি এই ধরনের জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা আছে? নাই। আপনারা কি জানেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য এই মুহূর্তে জাতীয় সংসদের আইন প্রণেতা, এদের মধ্যে ৪৫ জন তারা এসএসসির গণ্ডি পার হতে পারেনি? জানেন আপনারা? যদিও স্বাভাবিক ঘটনা এটা, যেখানে তাদের প্রধানমন্ত্রী ইন্টারফেল, সেইখানে তাদের যারা সংসদ সদস্য তারা স্বাভাবিকভাবেই এসএসসি ফেল হবে, এটা বিগ কোনো ডিল না। তারপরেও আপনাদের জানিয়ে রাখলাম, বিএনপির ২১৩ জন সংসদ সদস্যের মধ্যে ৪৫ জন এসএসসি পাস করতে পারেনি। এদের মধ্যে ঋণ খেলাপির সংখ্যা ১০ জনের উপরে, অর্থাৎ এরা রাষ্ট্রের টাকা মেরে দিয়েছে, ব্যাংকের টাকা মেরে দিয়েছে। ঋণ খেলাপি আছে, হত্যা মামলার আসামি আছে, চাঁদাবাজ আছে, যেমন সড়ক পরিবহন মন্ত্রী ও একাধারে হত্যা মামলার আসামি, একাধারে চাঁদাবাজ, স্বীকৃত চাঁদাবাজ। একটা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে, সেই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরকে গতিশীল রাখবার জন্য যে ধরনের প্রজ্ঞা প্রয়োজন, যে ধরনের বিচক্ষণতা প্রয়োজন, যে ধরনের মেধা প্রয়োজন, এর কোনোটাই জনাব তারেক রহমান এবং তার মন্ত্রী পরিষদের মন্ত্রীদের মধ্যে নাই। শিলং সালাউদ্দিন যদিও একটু প্রজ্ঞাবান, কিন্তু তার যে লাগামহীন কথা, এইসব কথা দেখার পর এবং তার যে সিদ্ধান্তগুলা, এগুলা দেখার পর আমার মনে হয়েছে ওর শুধু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, মাথার মধ্যে ছাই দিয়ে ভরা। সুতরাং ওইটাকে আমি প্রজ্ঞাবান কোনো ব্যক্তি মনে করছি না। একটা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে গেলে যেই বিষয়গুলা সবার প্রথম খেয়াল রাখতে হয়, স্বাভাবিক রাখতে হয়, তার মধ্যে অন্যতম সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন বলতে আইনের শাসন। বিএনপি ক্ষমতায় আসার পর ২ মাসে আইনের শাসনের কোনো প্রকার উদাহরণ তারা সৃষ্টি করতে পেরেছে? বাংলাদেশে খুন হচ্ছে, জখম হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, কোনটা হচ্ছে না আমাকে বলতে পারবেন? গতকাল একজন গর্ভবতী নারীকে ধর্ষণ করা হয়েছে, তার পেটের বাচ্চাকে বের করে হত্যা করা হয়েছে, সেই নারী এবং সেই বাচ্চাকে। এটা বিএনপির আমলে হচ্ছে। ২০০১ থেকে ২০০৬ আমরা তো ভুলি নাই। জনাব তারেক রহমান আমাদেরকে কি চাইলেই ভুলিয়ে দিতে পারবেন? পারবেন না তো। আপনি কোন উদাহরণ সৃষ্টি করতে পারেন নাই, আর পারবেনও না। আপনার সময় খুব বেশি একটা নাই। একটা রাষ্ট্রকে গতিশীল রাখতে হলে সেই রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কি জানেন না? নাকি এটাও এখন ব্যাখ্যা দিয়ে বলতে হবে? অর্থনীতির ১২টা বেজে গেছে, সরকারের কাছে টাকা নাই, অতিরিক্ত টাকা ছাপানো হচ্ছে রাষ্ট্র পরিচালনার ব্যয় মেটানোর জন্য। ব্যাংক থেকে অলরেডি ৭০,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে বর্তমান সরকার। আইএমএফ ঋণ দিচ্ছে না, বিদেশি বিভিন্ন সংস্থাগুলা অর্থ সহায়তা দিচ্ছে না। এদিকে ২.৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ১৪টা বোয়িং বিমান কিনতে হবে। সুতরাং বুঝতে পারতেছেন বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কি আদৌ অবশিষ্ট আছে? নাই। লস্করি তাইয়েবা, জৈশে মোহাম্মদ, তেহরিক তালেবান, বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, এই ধরনের অসংখ্য জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে ঘাঁটি গেড়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটা বিশাল অংশের সাথে এদের যোগ সাজস রয়েছে, যার কারণে এই মুহূর্তে বাংলাদেশে বিশাল আকারের জঙ্গি হামলা হতে পারে, এই মর্মে বাংলাদেশ পুলিশ বিবৃতি দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা আছে কি নাই, আইন শৃঙ্খলা আছে কি নাই। প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি খুন, গুম, ধর্ষণ আছেই। এমন কোনো দিন নাই যেদিন খুন ধর্ষণ ছাড়া বাংলাদেশ অতিবাহিত করে, এমন কোনো দিন আমি দেখি নাই। ৫ আগস্টের পর বিএনপি ক্ষমতায় আসার পর ভেবেছিলাম কিছুটা কমবে, কিন্তু ওই যে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। বিএনপি হলো বাংলাদেশের রাজনীতির একটা কয়লা। এটা আমি ৫ আগস্টের পর থেকে বলে আসছি। এখন আপনারা ধাপে ধাপে টের পাচ্ছেন। সামনের দিনে আরো ব্যাপক আকারে দেখতে পাবেন বিএনপি কিভাবে কয়লা, শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন, একটা রাষ্ট্রের স্থিতিশীলতার অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, যেটা এই মুহূর্তে বাংলাদেশে নাই। এটা নিয়ে বিস্তারিত আর না বলি। স্বাস্থ্য খাত, হামের টিকা নাই,
কুকুরের ভ্যাকসিন নাই, বিড়ালের ভ্যাকসিন নাই, আইসিইউ সংকট, সিসিইউ সংকট, কোনো কিছু অবশিষ্ট নাই। সব রসাতলে। স্বাস্থ্য খাত একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে ইউনূসের উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য খাতকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসে সেই স্বাস্থ্য খাত ঠিক করবার জন্য কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছেন না। একটা ক্লাউনকে, একটা জুকারকে বানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী, যে কিনা উল্টা পাল্টা আবুল তাবুল বকতেছে। স্বাস্থ্য খাতের রফা দফা হয়ে গেছে। জ্বালানি এবং অবকাঠামো, জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পর বলেছেন তারা কোনো মেগা প্রকল্প করতে চায় না। মেগা প্রকল্পে নাকি দুর্নীতি হয়, কারণ মেগা প্রকল্প করবার মতো সক্ষমতাই জনাব তারেক রহমানের নাই। জ্বালানির ব্যাপার কি বলবো, আছে কিছু, অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কৃষকদের হাহাকার, বাইকারদের হাহাকার, পরিবহন সেক্টরে যারা কর্মরত তাদের হাহাকার, চারিদিকে হাহাকার। এবং কৃষকরা ডিজেল না পাওয়াতে সেচ দিতে পারে না, যার কারণে অধিকাংশ কৃষকের ফসল মরে যাচ্ছে, জমি ফেটে চৌচির। সুতরাং বাংলাদেশে জ্বালানির সংকট কতটা বেড়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন, সেটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই। প্রতিদিন গণমাধ্যমের হেডলাইনে আসে জ্বালানি সংকট, সুতরাং এটা নিয়ে আর কিছু বলার নাই। এই সেক্টরে রফা দফা হয়ে গেছে। খাদ্য নিরাপত্তা নাই, বাংলাদেশে দুর্ভিক্ষ আসন্ন। আমার লাস্ট যে ভিডিও, সেখানে আমি ব্যাখ্যা করেছি বাংলাদেশে কিভাবে দুর্ভিক্ষ আসন্ন। তোমরা কেমন আছো? পড়তে হবে, নকল এবার হবে না। নকল দিয়া কি করবে? প্রশ্ন পাওয়া যাচ্ছে, সেখানে নকলের কি দরকার? মাস্টার্স পরীক্ষার্থীরা বই দেখে দেখে পরীক্ষা দিচ্ছে, যেটা বিএনপির শাসনামলে আমরা 2001 থেকে 2006 দেখেছি। বিসিএস পরীক্ষার্থীদেরকেও তারা বই দেখে দেখে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল। এটা বিএনপির চরিত্র। কয়লা ধুইলে কখনো ময়লা যায় না রে ভাই। যতই চেষ্টা করেন না কেন, কালো রঙই বের হবে, কালো পানি বের হবে, কালো রস বের হবে। সুতরাং আর ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। এই সেক্টরের রফা দফা হওয়া শেষ। ব্যাংকিং খাত, লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকে গ্রাহকরা, তাদের জমানো টাকা উত্তোলন করতে পারে না। অসংখ্য উদাহরণ আছে, যার ব্যাংক অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা আছে, সে 5,000 টাকা তুলবার জন্য ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে পারে না। ইতিমধ্যে সংবাদ পেয়েছি বাংলাদেশের অধিকাংশ বেসরকারি ব্যাংক নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করবে খুব শীঘ্রই। সুতরাং বাংলাদেশের মানুষ যারা এখনো ব্যাংকে টাকা রেখেছেন, আপনারা দয়া করে আপনাদের টাকা উত্তোলন করেন, কারণ যে কোনো সময় যে কোনো ব্যাংক দেউলিয়া ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে আপনার টাকা একদম রসাতলে। এই ব্যাংকিং সেক্টরে রফা দফা হয়ে গেছে। বাকি যেইটুক আছে অবশিষ্ট, এইটুক থাকতে আপনারা আপনাদের জমানো টাকা দ্রুত সম্ভব তুলে ফেলেন। আমি কোনো ভগিচুগি সংবাদ বলতেছি না, এটা সত্য কথা, আপনারা ক্রস চেক করে দেখতে পারেন। আর কি বলবো, কোন সেক্টর এই সরকার স্বাভাবিক রেখেছে? প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে, রফা দফা হয়ে গেছে। আমলাতন্ত্র পুরোটাই দুর্নীতিবাজ, সুতরাং এটারও রফা দফা হয়ে গেছে। কূটনীতি, এই সরকার নাকি কূটনৈতিক ভাবে অনেক বেশি সক্ষমতা সম্পন্ন। সবার আগে বাংলাদেশের কূটনীতি হবে, বাংলাদেশ সবার আগে প্রাধান্য পাবে। কিসে প্রাধান্য সেটা তো দেখতেই পাচ্ছি। মার্কিনীদের সাথে বাণিজ্য চুক্তি বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। রাশিয়ার জ্বালানি কিনতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে, এখানে সবার আগে বাংলাদেশ প্রাধান্য পেয়েছে না? মানে এদের কথা বলার ধরন দেখলে মনে হয় দুনিয়াটা জয় করে ফেলছে, কিন্তু প্রকৃতপক্ষে এক একটা আপাদমস্তক বেহায়া বলদ বাটপার। সুতরাং বাংলাদেশের কূটনৈতিক অবস্থার রফা দফা হয়ে গেছে। স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসছে সেটাই আমরা মামুরা নির্বাচন। আমরা ভাগবাটোয়ারা নির্বাচন করে ক্ষমতায় বসেছে একদল, আরেক দল বিরোধী দলে। সুতরাং নির্বাচন ব্যবস্থার তো রফাদফা হয়ে গেছে এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে। এই নির্বাচন আদৌ তারেক রহমান ক্ষমতায় থাকাকালীন করতে পারবে কিনা, এটা নিয়ে এখন সন্দেহ দেখা দিচ্ছে, দানা বাঁধতেছে। দেখা যাক কি হয়। এই সেক্টরের রফাদফা হয়ে গেছে। বিচার বিভাগ ধ্বংস, সরাসরি আধিপত্য বিস্তার করতেছে বিএনপি। এখানে কোনো নিয়ম নীতি নাই, এখানে সংবিধানকে অবমাননা করা হচ্ছে বারবার। এইসব বলে আসলে লাভ নাই। বিচার বিভাগ তো ইউনূসের আমলে এই রফা দফা হয়ে গেছে, বিএনপি আসার পর বাকিটুকু রফা দফা সম্পন্ন করে ফেলেছে। এছাড়াও শ্রমবাজার, সামাজিক নিরাপত্তা, বেষ্টনী সবকিছু রফা দফা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমি এই কথাগুলা কেন বললাম জানেন? বাংলাদেশ নামক রাষ্ট্রকে সঠিক, স্বাভাবিক, গতিশীল রাখতে গেলে যেই সকল সেক্টর স্থিতিশীল রাখার দরকার ছিল, স্বাভাবিক রাখার প্রয়োজন ছিল, একটা সেক্টর জনাব তারেক রহমান গত 2 মাস যাবত
ঠিক রাখতে পারেনি। স্পেশালি আইনের শাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্য খাত, জ্বালানি এবং অবকাঠামো এবং খাদ্য নিরাপত্তা, প্রত্যেকটা সেক্টরকে জনাব তারেক রহমান বিপর্যস্ত করে ফেলেছে। বিএনপির সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, চুরি, আধিপত্যবাদ সবকিছু মিলে বাংলাদেশ এখন একটা উত্তপ্ত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত যে কোনো সময় ঘটবে এবং এই অগ্নুৎপাতের লাভা যখন ছড়িয়ে পড়বে পুরো দেশব্যাপী, তখন বাংলাদেশের বাকি যেইটুক রফা দফা হওয়া বাকি আছে সেইটুক হয়ে যাবে। সব কথার মূলে একটা সত্য কথা যেটা আমি বলতে চাই, এটা শোনার পর অনেকেই হাসি দেবেন, এটা শোনার পর আমাকে অনেকেই গালি দেবেন, অনেকেই নেতিবাচক কমেন্ট করবেন, তাতে আমার বয়ে গেছে। তারেক রহমান ইতিমধ্যে অনুধাবন করতে পেরেছেন তিনি আপাদমস্তক ব্যর্থ শাসক এবং তাকে কেউ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে না। আরেকটা কথা বলি, পশ্চিমবঙ্গের নির্বাচন শেষে বাংলাদেশে একটা ধামাকা হবে। সেই ধামাকা দেখার অপেক্ষায় থাকেন। কি সেই ধামাকা হবে সেটা সময় বলে দেবে, আমি এখন আগাম বলতেছি না, কারণ সেই ধামাকা হতে যদি আবার সময় বেশি লেগে যায় সেক্ষেত্রে আপনারা আমাকে গালি দিতে পারেন। গালি শুনতে আগ্রহী না সেধে সেধে, সুতরাং ধামাকার অপেক্ষায় থাকেন। আর জনাব তারেক রহমান, আমার কেন জানি মনে হচ্ছে, শুধুমাত্র আমার ধারণা না, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক বিশ্লেষক, একাধিক ব্যক্তিবর্গ তারা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে, আমাকে বলেছে যে তারেক রহমান ক্ষমতা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, কারণ তিনি রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ এবং তিনি এই ব্যর্থতা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবেন না, কারণ তার সেই সক্ষমতা নাই। কেউ তারেক রহমানকে সহায়তা করতে ইচ্ছুক না। মার্কিন বাণিজ্য চুক্তির প্রেসার, জ্বালানি সংকট, খাদ্য সংকট, দুর্ভিক্ষের পূর্বাভাস সবকিছু বিচার বিবেচনা করে জনাব তারেক রহমান হয়তোবা খুব দ্রুতই এই সিদ্ধান্ত উপনীত হবেন তিনি আর বাংলাদেশে থাকতে চান না, তাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক, তিনি সেফ এক্সিট নিয়ে সেখানে চলে যান। এই মুহূর্তে জনাব তারেক রহমানের কিঞ্চিত জনপ্রিয় হবার একটা পথ খোলা আছে, সেটা ডক্টর ইউনূসকে গ্রেফতার করতে হবে, কিন্তু সেই সক্ষমতা তারেক রহমানের নাই। তাছাড়া পিতাকে সন্তান কখনো গ্রেফতার করতে পারে না, যেহেতু তারেক রহমান এবং মির্জা ফখরুল ইউনূসের মাঝে জিয়ার প্রতিচ্ছবি দেখতে পায়, সেই ক্ষেত্রে গ্রেফতার করার ব্যাপারটা সম্পূর্ণ নাটকীয় হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।